সুপ্রিয় দর্শক, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা এবং সাদর আমন্ত্রণ। আজ 25শে বৈশাখ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 163তম জয়ন্তীর এই শুভক্ষণে বারবার বলতে চাই, কবিগুরু তোমার প্রতি চাহিয়া আমাদের বিস্ময়ের সীমা নাই। তাই রবির আলোয় আলোকিত হতে 7 দিনের আমাদের আজকের আয়োজন। অতিথি হিসেবে আমরা পেয়েছি 3 জন গুণী ব্যক্তিত্বকে, আমরা পরিচিত হই। শুরুতেই আমার ডান পাশে আছেন এমিরেটাস অধ্যাপক, শিক্ষাবিদ, কথাসাহিত্যিক, শিল্প সাহিত্য সমালোচক ডক্টর সৈয়দ মঞ্জুরুল ইসলাম। এরপরে আমাদের সাথে আছেন কথাসাহিত্যিক অধ্যাপক ডাক্তার আনোয়ারা সৈয়দ হক এবং সবশেষে আমাদের সাথে আছেন রবীন্দ্রসঙ্গীত শিল্পী এবং গবেষক ডক্টর চঞ্চল খান। শুভ সন্ধ্যা এবং স্বাগত জানাই আজকে আমাদের সাথে অংশ নেওয়ার জন্য। দর্শক, রবির আলোয় আলোকিত হতে এই 3 জন গুণী ব্যক্তিত্বর কথা শুনবো আমরা। তারা কিভাবে রবি ঠাকুরকে দ্বারা আলোড়িত হন এবং আমরা মগজে মননে কিভাবে তাকে লালন করি, সে বিষয়গুলোই শুনবো। পুরোটা সময় আপনারা আমাদের সাথে থাকবেন। জানিয়ে দিচ্ছি, অনুষ্ঠানটি একই সাথে ইউটিউব থেকেও দেখতে পাচ্ছেন। এছাড়া স্ক্রিনে দেখানো নম্বরের মাধ্যমে যুক্ত হয়েও আপনারা আপনাদের মতামত জানাতে পারবেন। আমার শুরুতেই স্যারের কাছে প্রশ্ন থাকবে যে আমরা শিশুকালে আসলে রবীন্দ্রনাথ ঠাকুরকে চিনেছি পাঠ্য বই থেকে, কবিতার মধ্যে দিয়ে বা কিন্তু কখন আসলে তিনি আপনার কাছে রবীন্দ্রনাথ হয়ে ধরা দিলেন? শিশুকালে নয়, আসলে তখন তো রবীন্দ্রনাথের ছড়া ইত্যাদি পড়তাম, শিশুতোষ কবিতা যাদেরকে বলা হয়। আর আমার ছেলেবেলাটা একটা অদ্ভুত সময় ছিল। আমি নিশ্চিত আনোয়ারা সৈয়দ সেই কথাই বলবেন আপা, যে আমাদের স্কুলের একটা লাইব্রেরি ছিল, যেটি এখন অনেক স্কুলে নেই। আমাদের শিক্ষকরা খুব পড়তে ভালোবাসতেন, পড়াতে ভালোবাসতেন এবং অন্যদের পড়তে উৎসাহিত করতেন। আমার বন্ধুদের প্রত্যেকের বাড়িতে কিছু না কিছু বইয়ের সংগ্রহ ছিল। তখন বই পড়াটাই তো একমাত্র বড় কাজ ছিল, বাইরে কোনো কাজ আমাদের তেমন ছিল না, খেলাধুলা ছাড়া। তো রবীন্দ্রনাথকে আমরা সেইভাবে পড়েছি। আমার বাবা রবীন্দ্রনাথের বই সংগ্রহ করতেন, আমার মা স্কুল শিক্ষক ছিলেন, ফলে তিনিও রবীন্দ্রনাথের বই আমাদেরকে পড়তে বলতেন। এইভাবে ছোটোবেলা থেকেই রবীন্দ্রনাথের বই পড়েছি, অন্যান্য সাহিত্যিকের বই পড়েছি। রবীন্দ্রনাথকে আস্তে আস্তে আবিষ্কার করেছি আমি স্কুলে পড়ার সময়, যখন তার ছোট গল্প প্রথম আমরা পড়তে শুরু করলাম। তাও ছোট গল্প সেই সময় যেগুলি এই বয়সের ছাত্রছাত্রীর উপযোগী, সেগুলি আমরা পড়েছি। কবিতা পড়েছি। সিলেট শহরে কিছু নাটক মাঝে মধ্যে হতো। তখন আমার মনে আছে রবীন্দ্রনাথের রাজা ও রানী, এটার অভিনয় হয়েছিল। তখন একটা সাড়া পড়ে গিয়েছিল। তারপর আমি যখন ক্লাস 6-এ পড়ি, তখন তো রবীন্দ্র শতবার্ষিকী উদযাপন নিয়ে হইচই হচ্ছে, পাকিস্তানিরা বাধা দিচ্ছে এবং এটি উদযাপন করবেন বলেই বাংলাদেশের বহু মানুষ প্রত্যয় ঘোষণা করেছে। সেই সময় রবীন্দ্রনাথের নামটা পত্রিকা বাহিত হয়ে সবার কাছে পৌঁছে গেছে, কারণ রেডিও টেলিভিশন ছিল না সেই সময়। রেডিওতে তো তার গান প্রচার করা একেবারে নিষিদ্ধ, কিন্তু গ্রামোফোন রেকর্ডে তার গান পাওয়া যেত। তো আমি দেখতাম আমাদের পাড়ায় একজন ছিলেন খুব গভীর শ্রোতা রবীন্দ্রনাথের, এবং তিনি গানের শিক্ষক ছিলেন। তিনি তার বাসায় কলের গানে রবীন্দ্রনাথ গান শুনতেন। তো সেখানে গিয়ে প্রথম রবীন্দ্রনাথ শোনা হয়েছে আমার গান। তো সেইভাবে আমি আস্তে আস্তে আবিষ্কার করেছি যে এই একজন মানুষ যিনি যেদিকে হাত দিয়েছেন সেদিকে সফল হয়েছেন। তার ছোট গল্প পড়েছি, কবিতা পড়েছি, ছড়া পড়েছি, নাটকের অভিনয় দেখেছি, নাটক পড়েছি। পরে যখন কলেজে উঠি তখন তার আরও কাজের সঙ্গে আমাদের পরিচয় হয়েছে। তখন শেষের কবিতা উপন্যাসটি পড়েছি, কারণ কলেজে পড়ার সময় বেশ আমরা কয়েক বন্ধু মিলে ভাবলো যে রবীন্দ্রনাথের এটি নাকি একটি প্রেমের উপন্যাস। তো সেটি আমরা পরে কিছুটা হতাশ হলাম, কারণ সাধারণত প্রেমের যে প্রকাশ থাকে সেরকম কিছু নয়। খুব পরিশীলিত মেজাজে তিনি লিখেছেন। কিন্তু শিলং যেহেতু সিলেটের একেবারে পাশেই, আমার মা শিলংয়ে পড়াশোনা করেছেন, কাজে শিলংটা আমাদের কাছে খুব পরিচিত একটা জায়গা ছিল। শেষের কবিতা সেইভাবে আপন হলো। যখন বিশ্ববিদ্যালয়ে ঢুকলাম, সত্যিকার অর্থে রবীন্দ্র সাহিত্যে গভীরভাবে প্রবেশ করার সুযোগ হলো। তার আগে কলেজে আমাদের রবীন্দ্র সাহিত্যের কিছু পাঠ আবশ্যক ছিল, সেগুলি পড়েছি। আর সিলেট শহরে একটা সুবিধা ছিল, সেখানে বিদগ্ধজন প্রচুর ছিলেন, আলোচনা হতো, গানের অনুষ্ঠান হতো। তো ধীরে ধীরে রবীন্দ্রনাথ যখন আমি বুঝতে শিখেছি, তখন তার প্রথমত তার বৈচিত্র্য
আমাকে প্রবলভাবে আলোড়িত করেছে। তার বাংলাদেশের প্রকৃতি নিয়ে, বিশেষ করে বর্ষা এবং গ্রীষ্ম নিয়ে তার যে কিছু কবিতা আছে সেগুলির কোনো তুলনা হয় না। জি, তার সাহিত্যের বিষয়গুলোতে আমরা আরেকটু পরে ধাপে ধাপে শুনবো। আমি চঞ্চল খান আপনার কাছ থেকে জানি যে এই যে রবীন্দ্র চর্চা করছি, আপনার ভিতরে আসলে রবীন্দ্র প্রেমটা আসলে কবে থেকে জাগ্রত হয়? এটা আসলে জানিই না এটা কিভাবে অবচেতনভাবে রবীন্দ্রনাথ আমার ভিতরে ঢুকেছে। এগুলো আসলে ক্ষণ শণ মনে রাখা ডিফিকাল্ট। তবে যেটা স্যার বলছিলেন এবং আমিও একইভাবে বলি, যেটা আমাদের ছোটোবেলা থেকেই যেটা হয়, তখন হতো যেটা স্কুলে আমি সেন্ট গ্রেগরিজের ছাত্র। স্কুলে রবীন্দ্রনাথের চর্চাটা, এটা একটা খ্রিশ্চান মিশনারি স্কুল আমার, তো সেই স্কুলেও আমাদের রবীন্দ্রনাথের চর্চাটা, এবং শুধু বাংলাদেশের শিক্ষক নন, তখন আমাদের যারা ব্রাদাররা ছিলেন সেখানেও তাদের কাছ থেকে আমরা রবীন্দ্রনাথের গল্প শুনতাম। রবীন্দ্রনাথ চর্চার যেই অনুপ্রেরণাটা সেখানে তো পেতামই। স্কুলে পাঠ্যপুস্তকেও তো ছিল, রবীন্দ্রনাথ উপস্থিত ছিলেন। কিন্তু আমি যেহেতু গানের ব্যাপারটা আমার পরবর্তী পর্যায়ে এসছে, দেখুন এই বাড়িতে আমার বাবার গলায় গান শুনতাম। উনি তো শিল্পী ছিলেন না, কিন্তু ওই গানগুলো সব রবীন্দ্রনাথের গানই। এবং প্রতিদিন সকালবেলায়, আজকাল কি হয় বাড়িতে তো আপনারা জানেননি সব বাড়িতে কি হচ্ছে, কিন্তু তখন এমন কোনো বাড়ি ছিল না যে বাড়িতে সকালে রেডিওটা ছেড়ে, বা যাদের গ্রামাফোন ছিল, পরবর্তী পর্যায়ে টেপ রেকর্ডার ছিল, সেগুলো ছেড়ে তাদের প্রত্যেক দিনের সকালের কাজ শুরু করতে, এমন মনে হয় না আমার এরকম কোনো বাড়ি ছিল। তো ওইটা একটা বিষয় ছিল। প্রতিদিন রেডিওর একটা অনুষ্ঠান হতো 8টার সময় বোধহয় ঢাকায়, সেটা আমরা শুনতাম। এবং কলকাতায় দুটো অনুষ্ঠানের কথা মনে আছে। একটা হচ্ছে যে পঙ্কজ মল্লিকের গান শেখার একটা অনুষ্ঠান হতো, এবং সেটা আমি শুনতাম। এবং খুব সম্ভবত রাত্রি 10টায় বা কটার সময় একটা রবীন্দ্র সঙ্গীতের একটা মালা হতো। তো সেইটা এমন কোনো দিন মনে হয় না আমাদের বাদ যেত যে শোনা হতো না। এবং এই ব্যাপারটা, এই যে রবীন্দ্রনাথের গানের সাথে, তখন গানের তো বোঝারও ব্যাপার নাই। রবীন্দ্রনাথের আমার মনে হয় যত আমাদের বয়সটা বাড়ছে, রবীন্দ্রনাথের গান তত বুঝতে পারছি, কিন্তু আগে তো বুঝে গাইনি। এবং দেখা যেত যে আমি যখন আগে গান করতাম, কঠিন ধ্রুপদাঙ্গের গানগুলি বেশি করতাম, কিন্তু আমি কিন্তু কিছুই বুঝতাম না। ব্রহ্মসঙ্গীত করতাম, কিছুই বুঝতাম না। কিন্তু যখন বয়স বাড়ছে, তখন আমি গান বোঝার চেষ্টা করছি, গান বুঝে করছি। আমি হয়তো 2-4 জনকে যাদেরকে একটু গানটা শেখাই বা শিখিয়েছি, বা তাদের আমি সো-কল্ড মেন্টর হিসেবে কাজ করেছি। আমি বলছি যে গানটা আবৃত্তি করবে, একটি গান বারবার পড়বে, এবং প্রত্যেকটা গানই কিন্তু রবীন্দ্রনাথের কাহিনী। আমরা আপনার কাছ থেকে কিছু গানের আমরা বিশ্লেষণও শুনতে চাইবো। আমি আনোয়ারা সৈয়দ হক আপনার কাছ থেকে একটু জানি যে এই যে তিনি বিশ্বজনের, আবার আপনার আমাদের সকলের, এই যে বলা হয়, আর আপনি তো সেই ছোট থেকেই সাহিত্য চর্চা করেন, তার সাহিত্য চর্চা, তার লেখালেখিটা আপনাকে কতটা অনুপ্রাণিত করেছিল? দেখো, আজকে আমি যেখানে দাঁড়িয়ে আছি, এর পেছনে তো অবশ্যই আমাদের রবি ঠাকুরের অবদান যথেষ্ট, সেই ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু আমি ছোটোবেলা থেকে রবীন্দ্র জয়ন্তী করছি, নজরুল জয়ন্তী করছি, কিন্তু এর মানে ঠিক মর্ম তো উদ্ধার করতে পারিনি। ছেলেবেলা ছিল। আমি প্রথম সত্যিকার অর্থে সচেতন হলাম 1961 সনে, যখন আমি ঢাকা মেডিকেলে পড়ি, এবং রবীন্দ্র শতবার্ষিকী হতে দেবে না পাকিস্তান গভর্নমেন্ট, একটা রুল জারি করলো। তখন আমি যে হঠাৎ করে আমাদের ভেতরে একটা চেতনার সৃষ্টি হলো, একটা বোধোদয়ের সৃষ্টি হলো যে অ্যাকচুয়ালি কী হচ্ছে, আসলে কেন রবীন্দ্র জয়ন্তী আমরা শতবর্ষ পালন করতে পারবো না। তখন আমি ছায়ানটের যে ভূমিকা দেখেছি, তখন আমি দেশের মানুষের ভিতরে যে উৎসাহ উদ্দীপনা দেখেছি, যেভাবেই হোক আমাদের রবীন্দ্র জয়ন্তী পালন করতেই হবে। আমি তখন মেডিকেলের 2nd ইয়ার বা 3rd ইয়ারে পড়ি। সেই প্রথম আমি সচেতন হলাম আরও বেশি করে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে, তার সম্পর্কে জানলাম, বুঝলাম। এই আমি তোমাকে সত্যি কথা বলি, এখন পর্যন্ত আমি তার সব বই পড়ে শেষ করতে পারি নাই। এখন পর্যন্ত তার সব কবিতা
কবিতা পড়ে শেষ করতে পারি নাই, যতটুকু পড়েছি, যেভাবে পড়েছি কিনা সেটা যে আমাকে কতভাবে প্রভাবিত করেছে, শুধু আমি কেন, এখানে আমরা যারা আছি সবার জীবনকে প্রভাবিত করেছে। আমাদের চলার পথে পথে হচ্ছে রবীন্দ্রনাথ, এবং তার মধ্যে এরকম সর্বজনীন একটি কবি যে আমাদের দেশে জন্মগ্রহণ করেছেন। আমরা যে কত বড় সৌভাগ্যবান আমরা নিজেই সেটা বুঝতে পারি না। এবং আমাদের দেশেই কিন্তু তার পূর্বপুরুষের জন্ম হয়েছে, এবং আমাদের দেশ থেকেই কিন্তু তারা কলকাতায় গিয়ে একসময় গিয়ে ওখানে বসবাস করছেন, কিন্তু তার রুটস ছিল কিন্তু বাংলাদেশে, পূর্ববঙ্গে। এবং রবীন্দ্রনাথ যে রবীন্দ্রনাথ হয়ে উঠেছেন তার মূল কারণ হচ্ছে তিনি বাংলাদেশেই ছিলেন, পদ্মা বোটেই ছিলেন, পদ্মা নদীতে ছিলেন, বছর পর বছর শিলাদয়ে ছিলেন, পথিসরে ছিলেন। এইগুলো কিন্তু তাকে আজকে বিশ্ব সাহিত্যে তার যে পরিচিতি, এই পরিচিতির পেছনে পূর্ববঙ্গের অবদান যে কতখানি আমরা তার সাহিত্য পড়লে বুঝতে পারি। যে প্রকৃতি নিয়ে বলছিলেন স্যার আপনি, যে প্রকৃতি প্রেম বা তিনি আমাদের এই বঙ্গদেশ থেকে লালিত আবহাওয়া, পরিবেশ পরিস্থিতি তাকে ভীষণভাবে প্রভাবিত করেছে। ওই জায়গাটা শুনবো। এবং 3টি পর্বে যদি আমরা ভাগ করি, পাকিস্তানের আগের যে বিষয়ের সময়টা, পাকিস্তান পর্ব এবং বাংলাদেশ সময়, এই 3টি পর্বের সময়ে রবীন্দ্রনাথের প্রকৃতি তো তার জন্মগতভাবে উত্তরাধিকারী হিসাবে পাওয়া। আমাদের বাংলাদেশের যে কোনো মানুষের, আমরা তো ষড় ঋতুর দেশ আমরা নিজেদের বলি, 6টি ঋতুর প্রভেদ খুব তফাৎ হয় না, মাঝে মাঝে তফাৎটা খুব বেশি হয় না, কিন্তু তারপরে 6টা ঋতু। রবীন্দ্রনাথ প্রতিটি ঋতুকে অনুভব করার চেষ্টা করতেন। তিনি একটা লেখায় লিখেছেন যে সেই ছোটোবেলার ছড়া তিনি সেদিন বৃষ্টি পড়ে তাপুর তুপুর নদে এলো বান, এটি নাকি তার ছিল ছোটোবেলা শিশুকালে তার মেঘদূতের মতো। এত বড় সম্মান দিয়েছেন একটা ছড়াকে। সেই ছড়াটা তাকে ওই বৃষ্টির যে শব্দটা হয়, সেই ছন্দটা সেদিকে তাকে সজাগ করেছিল। তো তার লেখায় আমি দেখতে পেয়েছি তিনি প্রকৃতিকে বিভিন্নভাবে দেখেছেন, প্রকৃতির কোমল রূপ, কঠোর রূপ। তার গীতবিতানের কবিতাগুলি তো বর্ষা, শরৎ সব ঋতুতে সেখানে গান আছে তার। পাশাপাশি তিনি যখন গদ্য লিখেছেন তখন প্রকৃতি নিয়ে প্রচুর লিখেছেন। শুধু কবিতা লিখেননি বা গান লিখেননি অথবা ছোট গল্প, সেখানে তিনি বিভিন্ন ঋতুকে স্থান দেননি তা নয়। তিনি প্রকৃতিকে বাঁচিয়ে রাখার জন্য, সবুজকে লালন করার জন্য, অরণ্যকে বিনষ্ট না করার জন্য সমস্ত জীবন চেষ্টা করেছেন। একবার তিনি ক্ষোভের সঙ্গে বলেছেন যে তুমি তোমার শহর ফিরিয়ে নাও, আমার অরণ্য আমাকে ফেরত দাও। তার মানে হচ্ছে যে সবুজ হারিয়ে যাচ্ছে, সেই সবুজকে হারিয়ে যেতে দেয়াটা হচ্ছে আমাদের জাতির আত্মাটাকে ধ্বংস করে দেওয়ার শামিল। তিনি সেটি বুঝতে পেরেছেন। আমার মনে হয়, এবং এখানে আমি আনোয়ারা সৈয়দ হকের সঙ্গে একমত, যে রবীন্দ্রনাথ যদি জীবনের একটা সময় 10 বছরের মতো পূর্ববঙ্গে না কাটাতেন, তিনি হয়তো বিশ্বমানব হওয়ার চেতনাটা পেতেন না। কারণ বিশ্বমানব হওয়ার জন্য কায়মনে বাঙালি হতে হয়। সেই বাঙালি তিনি হয়েছেন পূর্ব বাংলায় এসে। প্রকৃতিকে তিনি একদম ভিতর থেকে দেখতে পেরেছেন, সামনে থেকে না, প্রকৃতির ভিতরের থেকে প্রকৃতির ছন্দ, তার আত্মার স্বরূপটা তিনি আবিষ্কার করেছেন। যেমন পত্রগুলির কথাই বলি, যখন তিনি লিখেছেন চিঠি, সেখানে বিভিন্ন ঋতুর বর্ণনা আছে, যে পদ্মা নদী যখন শুকিয়ে যাচ্ছে, অথবা পদ্মা নদী প্রবল প্রবাহে বয়ে যাচ্ছে দুকুল ছাপিয়ে, এই প্রত্যেকটা পরিবর্তন তাকে প্রভাবিত করেছিল। তার চিত্রকলাতেও দেখেছি বাংলাদেশের প্রকৃতির একটা ছাপ আছে, গানে আছে, তার গল্পে আছে, কবিতায় আছে, উপন্যাসে আছে। প্রকৃতির ভিতরেই তো আমরা থাকি, কিন্তু প্রকৃতিকে তিনি যেভাবে ধারণ করতেন, যেভাবে তার প্রকাশ ঘটিয়েছেন, এটি আমার মনে হয় তার রোমান্টিক চেতনার জন্য যতখানি দায়ী, তার এই গভীরভাবে প্রকৃতিকে অনুভব করার শক্তির জন্য সেটি সমানভাবে দায়ী। আর তৃতীয় যে কথাটা আমি বললাম, তিনি বুঝেছেন, কারণ তিনি বিশ্বের বহু জায়গা ভ্রমণ করেছেন, যে প্রকৃতি সংকুচিত হতে বাধ্য, কারণ যন্ত্র চলে এসছে, যন্ত্রের শাসন নদীকে বিপর্যস্ত করছে। মুক্তধারার নাটকটাই তো তার এই নদীকে যে বাঁধ বেঁধে দেয়া হলো, বাঁধটা মুক্ত করার জন্য এই মুক্তধারার গল্প। কাজে তিনি প্রকৃতিকে বিনষ্ট হতে দেওয়ার যত রকমের অপচেষ্টা পশ্চিমে হচ্ছে সেগুলি সম্পর্কে সতর্ক ছিলেন। আর তিনি জানতেন সভ্যতার সংকট যদি ঘনিয়ে আসে, তাহলে সবচেয়ে বড় আঘাত পড়ে প্রকৃতির উপর। যত যুদ্ধই হয়, প্রত্যেকটা যুদ্ধ প্রকৃতিকে ধ্বংস করে দেয়।
তিনি যুদ্ধের বিরুদ্ধে ছিলেন, তিনি পরাক্রমশালীদের বিরুদ্ধে ছিলেন, কারণ তারা ইচ্ছে মতো এই সব কিছু ধ্বংস করতে পারত। তো প্রকৃতির বন্দনা শুধু গাননি, তিনি প্রকৃতিকে তিনি আঁকেননি বা প্রকৃতির ছবি আমাদেরকে দেখাননি, শুধু তিনি প্রকৃতিকে কিভাবে রক্ষা করতে হয় সেই বিষয়টি নিয়ে সমস্ত জীবন চেষ্টা করে গেছেন। তার শান্তিনিকেতনই তার একটা প্রমাণ। এখন অবশ্য শান্তিনিকেতন গেলে আমার খুব কষ্ট হয় যে প্রকৃতিকে আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে, কিন্তু তিনি চাইছিলেন শান্তিনিকেতনের মতো প্রকৃতির সান্নিধ্যে যেন শিক্ষার্থীরা জীবনযাপন করতে পারে, পড়াশোনাটা করতে পারে। শেষ কথাটি আমি বলি, শিক্ষা নিয়ে তিনি বলেছিলেন একটি বৃক্ষ হবে একটি শিক্ষার্থীর প্রথম শিক্ষক। তো আমার যদি বৃক্ষটাকেই আমার শিক্ষক মানতে হয়, তাহলে বুঝতে পারুন আমি কিভাবে শিক্ষাটা গ্রহণ করব। সেই শিক্ষাটা হবে প্রকৃতি, জীবনের, বিশ্বের, মানুষের সঙ্গে মৃত্তিকার সংলগ্নতার অনেকগুলি বিষয় তিনি একখানে করে এই কথাগুলি বলেছিলেন। জি, আমরা আরও এরপরে পর্বে এসে গান প্রসঙ্গে আসবো। আমরা বিরতি নিয়ে আসছি। দর্শক, আমরা বিরতিতে যাচ্ছি, কোথাও যাবেন না, ফিরে আসছি একটু পরে, সাথে থাকুন। দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি নিবেদিত 7 দিন অনুষ্ঠানে। রবির আলোয় এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা করছি, কথা বলছি। আমি চঞ্চল খান আপনার কাছ থেকে শুনবো যে গান চর্চা, আপনি সঙ্গীত শিল্পী, গান চর্চা বিষয়ে এবং এখনকার প্রজন্মের গান চর্চা যদি বলি এই প্রসঙ্গটি নিয়ে। আচ্ছা, রবীন্দ্রনাথের গান কিন্তু নিছক বিনোদন নয়, এটা আমার প্রথম প্রেমিস। রবীন্দ্রনাথের গানের মধ্যে কিন্তু যে দুটো জিনিস আছে এবং খুব শক্তভাবেই আছে, সেটা বুঝতে গেলে একটু আমার মনে হয় একটু জ্ঞান বুদ্ধিও দরকার আছে। সেটা হচ্ছে যে এখানে একটা ফিলোসফিক্যাল আন্ডারপিনিং, যেটা মানে অর্থাৎ তার দর্শনটা, এবং পাশাপাশি যে নান্দনিক ব্যাপারটা, এর দুটো মিলেমিশেই কিন্তু রবীন্দ্রনাথের গান। এবং সেই জন্যেই রবীন্দ্রনাথের গান আমাদের গানকুলে যত রকম গান আছে আমাদের, সেখানের মধ্যে আমি মনে করি যেটা শ্রেষ্ঠত্বের আসনে বসে আছে, কোনো ভুল নেই। এবং রবীন্দ্রনাথের গান ছিল বলি পরবর্তী পর্যায়ে আমরা ডিএল রায়কে পেয়েছি, আমরা রজনীকান্ত সেনকে পেয়েছি, আমরা অতুল প্রসাদ সেনকে পেয়েছি, এবং আমরা নজরুলকে পেয়েছি। নজরুল তো সর্বকনিষ্ঠ, এটা তো অনেকে বোঝে না, সাথে সাথে একটা কম্প্যারিজনে চলে যায়। এবং রবীন্দ্রনাথের শিষ্য এবং রবীন্দ্রনাথ তার গুরু, এই সম্পর্কটাই ছিল। যাই হোক, তো কথা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশে যে রবীন্দ্রসঙ্গীতের চর্চার দুটো সাইড আমি বলতে চাই। একটা হচ্ছে যে যখন কপিরাইটটা চলে গেল বিশ্বভারতী থেকে, এরপরে শুরু হলো তাণ্ডব, মানে তুমি বড় না আমি বড়, দেখে নিচ্ছি, এখন আমার যা ইচ্ছে আমি তাই করবো। রবীন্দ্রনাথের গানকে ছিন্ন ভিন্ন করে বিভিন্নভাবে এটা পরিবেশন করার একটা প্রতিযোগিতা, এটা বাংলাদেশে শুধু না, এটা আমি পশ্চিমবঙ্গেও ব্যাপকভাবে আছে এবং মারাত্মকভাবে আছে পশ্চিমবঙ্গে। তবে বাংলাদেশে আমি বলবো সেই অর্থে যে বাংলাদেশের শিল্পীরা অনেক সচেতন এবং তারা জানে যে ওটা যদি করতে যাই তাহলে এখানে সমাজ আমাকে গ্রহণ করবে না, সমাজচ্যুত হবে। অন্তত রবীন্দ্রনাথের গান যারা করে বা বোঝে বা শোনে, সেই সমাজটা তাদেরকে বহিষ্কারই করবে কোনো না কোনোভাবে। আচ্ছা, এখন আসুন যে এই প্রজন্মের কথা। আমরা আজ পর্যন্ত কোনো স্কুলে কিন্তু কোনো রকম গানের ব্যবস্থাটায়, সব রকম গান, কোনো গানেরই ব্যবস্থাটা কিন্তু আমরা করতে পারিনি যেটা একটা প্রাতিষ্ঠানিক শিক্ষার একটি অংশ বা অঙ্গ হিসাবে। এখানে কোনো গ্রেডিং সিস্টেম নেই, সবাইকে গান করতে হবে কোনো কথা নাই, কিন্তু সুকুমার চর্চার যে ক্ষেত্রগুলো আছে সেই জায়গাগুলোতে আমার মনে হয় না এখনও আমরা কিছু করতে পেরেছি, এবং সেটা কারিকুলামে এটাকে শক্ত করে প্রচার প্রসার এবং এটাকে একটি ইনস্টিটিউশনাল রূপ দেওয়ার যে ব্যাপারটা, এটা থেকে আমরা এখনও দূরে আছি এবং এটা যথেষ্ট বাধা আছে। এটা হলো একটা সাইড। দ্বিতীয় সাইড হচ্ছে গান করছে যারা। আমি কিছুদিন আগে, এবং কথাটা আমাকে আজকে বলতেই হবে টেলিভিশনে, এটা সরাসরি বলবো এবং এটা ওপেন একটা ইনফরমেশন, সেটা হচ্ছে যে আমি বাংলাদেশ টেলিভিশনের ওদের গতবার অডিশন বোর্ডের একজন মেম্বার ছিলাম, আর কি অনেকেই ছিলেন, এবং আমি জাতীয় পর্যায়ে যে প্রতিযোগিতাটা হয় শিক্ষা অধিদপ্তরের, সেটারও আমি যাচ্ছিলাম, যেটা ওই উপজেলা থেকে শুরু করে, ডিস্ট্রিক্ট থেকে শুরু করে, ডিভিশন থেকে শুরু করে ইয়ে পর্যন্ত আসে, ন্যাশনাল লেভেলে আসে। এবং তাছাড়াও আরও কিছু আমি প্রতিযোগিতা বলি বা অডিশন বলি আমি ছিলাম। আপনাকে আমি বলতে বাধ্য হচ্ছি, মুসলমান পরিবার থেকে গান উঠে গেছে, এবং রবীন্দ্রনাথের গান তো বটেই, কোনো গানই নাই। এবং এটা
আমার কথাটা না, এটা সবাই জানে এটা, এবং এ নিয়ে কথাবার্তা হয়েছে আমাদের নিজেদের মধ্যে। অর্থাৎ আমি যদি 100 জন পরীক্ষা নেই বা 100 জনের যদি প্রতিযোগিতায় আসে, দেখা যায় যে খুব বেশি হলে আমি 5 জন পাচ্ছি, এবং এখানে মাইক্রোস্কোপিক মাইনরিটি হয়ে গেছে এই মুসলমান পরিবারে গানের চর্চাটা এবং ছেলেমেয়েরা নেই। এবং এমনকি আমাদের সাথে যারা অডিশন বোর্ডে অন্য ধর্মের যারা ছিলেন তারা পর্যন্ত বলছেন যে একে পাশ করিয়ে দিই, এই একটা মুসলমান ছেলেকে পাশ করিয়ে দিই, কোনো রকমের একটা নাম্বার দিয়ে পাশ করিয়ে দিই। মানে এত সিম্প্যাথেটিক সবাই, এবং কষ্টটা এমন যে মুসলমান পরিবার থেকে গানটা আস্তে আস্তে ওদের উঠেই যাচ্ছে। তো এই বিষয়ে সমাজের কাজ, রাষ্ট্রের কাজ, আমাদের কাজ। জি, আমরা করণীয়গুলো আরো পরে একটু শুনি সৈয়দ আনোয়ারা হক। আমরা একটু আপনার কাছে আসবো যে এই যে আমরা কিন্তু সবসময় বলি যে মধ্যবিত্ত পরিবারগুলো সবসময় রবীন্দ্রনাথের কে গান বলি, আমরা সাহিত্য বলি, তার উপরে এক ধরনের নির্ভরশীল, এবং তার সংকট সমাধানে তার গান, তার সাহিত্য চর্চা সবকিছু তাদেরকে একটা বড় আস্থার জায়গা দেয়। এই সম্পর্কে ইদানিং আমি উনি ভাই যেটা বললেন আমি সেটা মনে করি সত্য। কারণ ইদানিং আমরা যে সমস্ত সংস্কৃতি চর্চা করি বা দেখি তার ভেতরে কিন্তু মুসলিম ছেলেমেয়েরা এমনকি নাচে, গানে তো বটে, নাচেও আমরা তাদেরকে এত বেশি চোখে দেখতে পাচ্ছি না। এখন বাবা মায়েদের কি ফিলসফি জীবনের এবং তাদের কি অ্যাটিটিউড সেটা তো আমরা জানি না, কিন্তু এইটা চোখে দেখছি যে এই ধরনের ব্যাপার ঘটছে। আর একটা জিনিস আমি আপনাদের বলি যে আমি একটু মানসিক বিশেষজ্ঞ, তো মানসিক চিকিৎসকও বটে বাহিরে, এবং আমি যে সমস্ত মানুষজনদেরকে দেখতাম, চিকিৎসা করতাম, আজকাল কিন্তু আমাদের লোকের মনে মানসিক সমস্যা কিন্তু অনেক বৈজ্ঞানিক একটা ব্যাপার, এবং অনেক রিসার্চ হয়েছে এরপরে, এবং মানুষজন কিন্তু বিশ্বের সবাই সচেতন। আমার বাংলাদেশের মানুষ কিন্তু ক্রমাগত পিছিয়ে যাচ্ছে এ ব্যাপারে। বাংলাদেশের মানুষের ভিতরে ইদানিং আমি দেখছি জিন, পরি, ভূত, খারাপ কুফরি কালাম ইত্যাদি ইত্যাদি তাদের মানসিক অসুখের সৃষ্টি করছে। যেখানে একটা বৈজ্ঞানিক ধারা আছে, বৈজ্ঞানিক একটা কারণ আছে, সেই বিজ্ঞানটাকে তারা অনায়াসে অস্বীকার করে তারা হাজার হাজার টাকা বাইরে মাজারে গিয়ে খাদেমদের কাছে, পিসাবদের কাছে, ফকিরদের কাছে, ওজাদের কাছে হাজার হাজার টাকা তারা খরচ করছে, কিন্তু তাদের অসুখ ভালো হচ্ছে না। তাদের এই বিশ্বাস যে এই মানসিক অসুখটা কিন্তু হচ্ছে এই সমস্ত কুফরি কালাম, জিন, পরি, ভূত এদের কার্যক্রম। এবং আমার মনে হয় কেন জানি উই আর গোয়িং ব্যাকওয়ার্ড। আমরা যে আমি 30 বছর আগে, 40 বছর আগে স্বাধীনতা পরপর আমরা যেরকম মনে হতো যে আমরা একটা অগ্রসর জাতি হিসেবে এগোচ্ছি, এখন কেন জানি না আমার মনে হচ্ছে আমরা পিছিয়ে যাচ্ছি, দিনে দিনে পিছিয়ে যাচ্ছি। এটা ভাই যেটা বলেন এটা দুঃখের কথা, পরিতাপের কথা। তাই মনে করি আমাদের দেশের মানুষ কিন্তু খুব সচেতন, তারা নিশ্চয়ই চিন্তাভাবনা করবেন যে মানুষের জীবনের সুকুমার বৃত্তিগুলোকে যদি আমরা প্রাধান্য না দিই, সুকুমার বৃত্তিগুলো যে না, সেসব ছেলেমেয়ে কিন্তু দানব হয়ে বেড়ে ওঠে। সেসব ছেলেমেয়ের মন থেকে কিন্তু দয়া, মায়া, ভালোবাসা, দাক্ষিণ্য সব কিন্তু চলে যায়। একটা সুকুমার বৃত্তিগুলোকে আমি যদি চর্চা না করি ছেলেবেলা থেকে, বড় হয়ে তার কাছ থেকে আমি কিছুতেই ভালো ব্যবহার, ভালো মন, ভালো দয়া দাক্ষিণ্য, ভালো মানবিকতা আমি কিন্তু আশা করতে পারি না। তো আমাদের এই ব্যাপারে সচেতন হতে হবে, বা আমাকে এটুকুই আমি অনুরোধ করতে পারি, আর কিছু নয়। জি, আমি একটু মজা করে স্যারের কাছে যদি জিজ্ঞেস করি যে রবীন্দ্রনাথ আসলে প্রেমে না বিরহে কোথায় বেশি সমাদৃত? গান আপনাকে কিভাবে ভাবায়? রবীন্দ্রনাথ প্রেমের গান লিখেছেন, বিরহের গানও তো লিখেছেন, কাজেই প্রেমের উল্টো দিকে হচ্ছে বিরহ। তো কোনো কবি একদিকে লিখবেন আরেকদিকে লিখবেন না তা না। নজরুলেরও দেখবেন প্রেমের গান আছে, বিরহের গান আছে, ব্যথার গান আছে, আনন্দের গান আছে। তো যে কোনো বড় কবির কাছে এই বৈপরীত্যটাই জীবনের সত্যিকার প্রকাশ। আর বৈপরীত্য তো সেখানে শুধু না, বৈপরীত্য অনেক কিছুতেই আছে। যেমন শ্রেণীর একটা বৈপরীত্য থাকে, নারী পুরুষের একটা বৈপরীত্য আছে, শিশু বৃদ্ধের একটা বৈপরীত্য আছে। কিন্তু আপনি দেখবেন রবীন্দ্রনাথ যখন লিখছেন শিশুদের নিয়ে, তিনি একেবারে শিশুর মনটা ধারণ করার চেষ্টা করেছেন। যখন তিনি কোনো বৃদ্ধকে নিয়ে লিখেছেন, বা একটা সাধারণ মেয়ে নামে তার কবিতা আছে, মনে হচ্ছে উনি যেন একজন সাধারণ মেয়ের মতো ওই মানসিকতা নিয়েই তিনি কবিতাটা লিখেছেন। অর্থাৎ তিনি যদি প্রেম নিয়ে লিখেন, তার যে রোমান্টিক অনুভূতিগুলি একেবারে সুস্পষ্টভাবে তিনি প্রকাশ করেছেন। আবার যখন বিরহ নিয়ে লিখেছেন, মনে হচ্ছে তিনি নিজেই সে বিরহের কাল অতিক্রম করে
সেই বিরহের সারটা নির্যাসটা তার ভিতর ধারণ করে তিনি লিখেছেন। বড় কবির বা বড় শিল্পীর এটি হচ্ছে একটা বড় প্রকাশ, যে তারা যখন কিছু নিয়ে লিখছেন তখন এত গভীরভাবে জিনিসটা তুলে ধরতে পারেন যে যেই পড়বেন তিনি তার কিছু না কিছু অনুভূতির তার প্রতিফলন সেখানে দেখতে পাবেন। অর্থাৎ যিনি এখন প্রেম করছেন তিনি রবীন্দ্রনাথের যে কবিতাগুলি পড়বেন বা শেষের কবিতাটাই পড়ুন, তার কাছে মনে হবে যেন রবীন্দ্রনাথ শুধু তার জন্য লিখছেন। আবার যিনি বিরহে কাতর হচ্ছেন তিনিও যখন পড়বেন রবীন্দ্রনাথের কবিতা বা তার গল্প যেখানে এই বিষয়গুলি আছে তখন তিনি ভাববেন তার জন্যই লিখেছেন। তো তার বাইরে যেটি আমার মনে হয় যে কথাগুলি এতক্ষণ আমরা শুনলাম, আমার একটা জিনিস সবসময় মনে হয় রবীন্দ্রনাথ যে শিক্ষার চিন্তা করেছেন সেই শিক্ষার প্রতিফলনটা আমাদের শিক্ষা আমরা দেখাতে পারিনি। বহু আগে তিনি বলেছেন যে যে শিক্ষায় আনন্দ নেই সেই শিক্ষা শিক্ষার্থীকে শুধুই বঞ্চিত করে। তিনি নিজে তো কখনো স্কুলে যাননি, কিন্তু স্কুল দিয়েছেন একটা, তিনি সেই স্কুল লাভের জন্য দেননি, সেই স্কুল দিয়েছেন যেখানে প্রকৃতি থেকে সন্তানরা গ্রহণ করবে। শান্তিনিকেতন যখন প্রতিষ্ঠা করেন তখন শ্রেণীকক্ষ ছিল গাছের নিচ বা বনের একটু অংশ পরিষ্কার করে সেখানে শিক্ষার্থীরা গেছেন। আমি অনেক আগে গিয়েছি শান্তিনিকেতনে, তখন এই পরিবেশটা দেখেছি, কিন্তু 4-5 বছর আগে গিয়ে সেটি আর দেখিনি। তার মানে এখন যান্ত্রিকতা ওই সহজ প্রকাশের জায়গাটা দখল করে নিয়েছে। তো যে বিষয়টা নিয়ে আমরা এতক্ষণ আলোচনা শুনলাম সেটি মানুষের যান্ত্রিকতার একটা প্রকাশ, লোভের সংস্কৃতির একটা প্রকাশ। মানুষ শুধু আত্মমগ্ন এবং আত্মবিলাসী হয়ে দাঁড়িয়েছে, ভোগ এবং প্রাপ্তিটাকে বড় করে দেখছে জীবনের, কিন্তু দিতে হবে যে সেই বিষয়টা মানুষ ভুলে গেছে। প্রকৃতিকে দিতে হবে ফিরিয়ে, সমাজকে দিতে হবে। আর সবচেয়ে বড় জিনিস, যদি আমার সুন্দর প্রবৃত্তিগুলির, যাকে আমরা কোমল বৃত্তি বলি, সেগুলি যদি চর্চা না হয় তাহলে সমস্ত পৃথিবীর যে বিভৎসতা আছে সেগুলি আমাদের ভিতর খুব সহজেই ছড়িয়ে পড়বে। আমরা কি কখনো কিশোর গ্যাংয়ের কথা ভাবতে পেরেছি? সেই কিশোর গ্যাং কেন তৈরি হয়েছে? কারণ সংস্কৃতি তাদেরকে কোনোভাবে স্পর্শ করতে পারেনি। তাদের কাছে রবীন্দ্রনাথ তো দূরের কথা, জসীমউদ্দিনের মতো একজন, যাকে আমরা পল্লী কবি বলছি কারণ তিনি গ্রামের সাধারণ ছন্দে লিখেছেন, তাকে তো আমাদের বোঝা সবচেয়ে সহজ হওয়ার কথা, তিনিও তো অনুপস্থিত। তো এই যে আমরা রবীন্দ্রনাথকে দূরে সরিয়ে রাখছি বা আমাদের বড় কবি যারা আছেন, সাহিত্যিক যারা আছেন, তাদেরকে সরিয়ে রাখছি, চিত্রকলা চর্চাটাকে আমাদের ভিতরে প্রতিষ্ঠা করতে দিচ্ছি না, বা যে সমস্ত প্রবৃত্তি শিশুদেরকে মহৎ করতে পারে, মানবিক করতে পারে, সেগুলি থেকে তাদের বঞ্চিত করছি, তাতে নিজেদের পায়ে তো আমরা কুড়াল মারছি। রবীন্দ্রনাথ এই কথাটাও লিখেছেন যে যে জাতি তার নিজের আকাঙ্ক্ষার এবং আত্মশুদ্ধির পথ থেকে মুখ ফিরিয়ে নেয় তার ধ্বংস খুব তাড়াতাড়ি হয়। তো আত্মশুদ্ধি কখন হয়? আত্মশুদ্ধি হয় নৈতিকতার মধ্য দিয়ে, প্রকৃতির প্রতি ভালোবাসার মধ্য দিয়ে, মানবিকতা প্রকাশের মধ্য দিয়ে আত্মশুদ্ধিও হয়। আমি যখন দেব তখন আমি অনেক বেশি পাবো, সেই প্রাপ্তির হিসাবটা তখন উল্টে যাবে, সেটা জাগতিক হিসাব থাকবে না। এই জাগতিক হিসাবগুলি দূরে রাখার জন্যই তো আমরা কবিতা পড়ি। জি, আমাদের সুকুমার বৃত্তির চর্চা কমে গেছে, আবার তাকে নিয়ে বিতর্কেও দেখা যাচ্ছে। সে বিতর্কের জায়গা, বিতর্ক নিয়ে আমি ভাবি না, বিতর্ক থাকবে। আজকাল অহেতুক বিতর্ক হয়, যে কোনো মানুষকে নিয়ে বিতর্ক হয়। অনেক দেখেছি, ইউটিউব নামে একটা জিনিস আছে, সেখানে যে সমস্ত বক্তৃতা হয়, মানে অবাক হয়ে যে এগুলি মানুষ কি করে শুনছে, লক্ষ লক্ষ মানুষ শুনছে। সেখানে বলা হচ্ছে রবীন্দ্রনাথ কোনোদিনই বাংলাদেশকে নিয়ে ভাবেননি, রবীন্দ্রনাথ ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে বাধা দিয়েছিলেন, ইত্যাদি ইত্যাদি কল্পিত চিন্তা ভাবনা। নজরুল এবং রবীন্দ্রনাথকে একখানে নিয়ে আসে। নজরুলের জন্ম যখন হয় তখন রবীন্দ্রনাথের অনেক কবিতা লেখা হয়ে গেছে, তখন মানসী বোধহয় এই পর্যায়টা তার ছিল। তো রবীন্দ্রনাথ যখন মানসীর মতো কবিতা লিখে ফেলেছেন, নজরুল তখন জন্ম হয়েছে অত্যন্ত ছোট শিশু, তখন তার সঙ্গে আমি কেন তাকে একটা প্রতিদ্বন্দ্বিতায় নামাবো? নজরুল তো জীবনে নিয়ে লেখা হয়নি কেন? এবং খেয়াল করে দেখুন, রবীন্দ্রনাথ অনেক তার ভক্তকে, যারা আধুনিক কবি ছিলেন, তাদেরকে কোনো বই উৎসর্গ করেননি, করেছেন নজরুলকে। নজরুল তার সঞ্চিতা উৎসর্গ করেছেন রবীন্দ্রনাথকে। কি চমৎকার একটা সম্পর্ক, বসন্ত করেছেন। কাজেই এই যে তাদের ভিতরে একটা সম্পর্ক ছিল, একটা গুরু শিষ্যের সম্পর্ক, এই পরম্পরাটাই তো আমাদের সাহিত্য লালন করে, এই পরম্পরাটা আমাদের শিক্ষা লালন করে। এটিকে বিতর্কিত করে আমরা পরম্পরার ভিতর কুঠার দিয়ে ছেদ করছি, যার জন্য এখন শিক্ষকরা
সেই শিক্ষক তৈরি করতে পারছে না ছাত্রদের মধ্য থেকে, যারা সেই শিক্ষকের পরম্পরাটা আরেকজনকে পৌঁছে দিতে পারবে। স্বার্থপরতা আমাদের মাঝখানে পড়ে গেছে বলে আমরা রবীন্দ্রনাথ থেকে কিছু নিতে পারছি না, নজরুল থেকেও নিতে পারছি না, বরঞ্চ দুই মানুষটাকে আমরা বিতর্কে উপস্থাপিত করেছি। জি স্যার, আমরা আবারও শুনবো, বিরতি নিয়ে আসছি। দর্শক, আবারও একটি বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ সোশ্যাল ইসলামী ব্যাংক পিসিএল নিবেদিত 7 দিন অনুষ্ঠানে। আমরা আনোয়ারা সৈয়দ হক আপনার কাছ থেকে একটু জানবো যে আপনি রবীন্দ্রনাথ বৃষ্টিকে খুব ভালোবাসতেন এবং বর্ষা বৃষ্টি নিয়ে তার অনেক অসংখ্য গান সাহিত্য রয়েছে। আপনারও একটি রবীন্দ্রনাথকে নিয়ে বৃষ্টির ভেতর রবীন্দ্রনাথ এরকম একটি লেখা রয়েছে, সেখানে সম্পর্কে একটু জানতে চাই। আমি হচ্ছে রবীন্দ্রনাথ তো বৃষ্টির দিন মারাও গিয়েছেন, তিনি তো খুবই ভালোবাসতেন শ্রাবণ মাসকে, তার কত কবিতা আছে। এটা 2010 সালের কথা। আমরা একবার আমরা শিলাদেহে গিয়েছিলাম, আমরা গিয়েছিলাম শান্তিনিকেতন। সৈয়দ হকের একটা গ্রুপ গিয়েছিল এবং নাটকের একটা গ্রুপ গিয়েছিল। ওখানে 10 দিনের একটা নাটক প্রশিক্ষণের একটা ওয়ার্কশপ হচ্ছিল, তা আমি সেখানে গিয়েছিলাম। ওই 10 দিনে আমি আমার যে ওখানে থাকা, মানুষকে দেখা, পরিবেশকে দেখা, তার পল্লীকে দেখা, সাঁওতালদের দেখা এবং ওখানকার মানুষদের যাবতীয় কর্মকাণ্ড, ওইগুলোর উপরে বেস করে আমি একটু রহস্য করে, একটু মজা করে ওই বৃষ্টির ভেতরে রবীন্দ্রনাথ লেখাটা লিখেছি। ছোট্ট একটি লেখা, কিন্তু সবাই এটা পছন্দ করেছে। এবং সেই 10 দিন থাকার সময় আমি একা একা সেই সাঁওতাল পল্লীতে ঘুরে বেরিয়েছি, মানুষের সঙ্গে মিশেছি, কথা বলেছি। তা আমার খুব ভালো লেগেছে। আমি কল্পনা করেছি যে 100 বছর আগে কীরকম ছিল এই অবস্থা। পুরনো লোক তো কাউকে পাইনি, তবু 2-4 জন সাঁওতালি মেয়েকে পেয়েছি, তাদের কাছে জিজ্ঞাসা করেছি, তাদের পূর্বপুরুষরা দেখেছে মানে আমাদের কবিগুরুকে। এই একটা কল্পনার রাজ্যের মধ্যে ছিলাম আর কি, এইটুকুই বলতে পারি। সেটাকে আমি এনে দিয়েছি। এটা এক ধরনের স্মৃতিচারণ। একদম ফেরদৌসী রহমান ছিলেন, ফেরদৌসী ছিলেন আমাদের সঙ্গে, রামেন্দু সাহেবের স্ত্রী ফেরদৌসী ছিলেন, নামকরা মঞ্চ অভিনেত্রী। উনি আমার সঙ্গে ছিলেন, আমরা দুজনে মিলে অনেক ঘুরে টুরে দেখেছি। তারই একটা সংক্ষিপ্ত বিবরণ তোমার ভালো লেগেছে, কারণ জিনিসটা একটু মজা করে লিখেছি, তাই ছোট্ট একটি বই, এই আর কি। এবং সেই 10টা দিন আমরা যে ছিলাম, আমরা খুব ভালোভাবে মিশে গিয়েছিলাম ওই শান্তিনিকেতনের সঙ্গে, এইটুকু বলতে পারি। জি, ডক্টর চঞ্চল খান, আমরা জানি যে রবীন্দ্রনাথ ঠাকুর ভীষণভাবে আশ্চর্যজনকভাবে সমসাময়িক, এবং আপনি আগের বক্তব্যে বলছিলেন যে রাষ্ট্র সমাজের একটি দায় রয়েছে রবীন্দ্র চর্চাকে তরুণদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য। এই বিষয়টি নিয়ে শুনবো। না, আমি যেটা বলতে চাইছিলাম ওই সময়, সেটা হচ্ছে যে রবীন্দ্রনাথের রেলেভেন্স, কন্টিনিউড রেলেভেন্স, এই প্রাসঙ্গিক ব্যাপারটা নিয়ে আমার কথা আর কি। যে দেখুন, আমি আস্তে আস্তে ভাবছিলাম যে রবীন্দ্রনাথের যে উনি তো ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় নোবেল প্রাইজ পাওয়ার 1 বছর পরেই প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়, এবং উনি তো তখন বিভিন্ন দেশে গিয়ে যে বক্তৃতা করেন, সাহিত্য নিয়ে নয়। এই বক্তৃতাগুলি বেশিরভাগ বক্তৃতায় ছিল সমাজ নিয়ে এবং জাতীয়তাবাদ নিয়ে। এবং জাতীয়তাবাদ যে কত ডেঞ্জারাস একটা জিনিস হতে পারে, উগ্র জাতীয়তাবাদ, এবং সেটাতে জিঙ্গোইজমের রূপ নিতে পারে, এবং সেটা কিন্তু আমরা দেখেছি। এবং এই যে ধরুন, এই যে অধুনা এই যে যুদ্ধ, প্যালেস্টাইন ইসরায়েলের যুদ্ধ, তারপরে ধরুন এই তার আগে ইউক্রেনের যে যুদ্ধ, তার আগে এমনকি আমাদের মুক্তিযুদ্ধ, বা তারও আগে যে পাকিস্তানিদের যে রোলটা ছিল এখানে, যে ইসলামকে কেন্দ্র করে এক ধরনের ইসলামিক জাতীয়তাবাদ তৈরি করার ব্যাপারটা, এবং এই জাতীয়তাবাদে যে এই উগ্রতা, সেটা কিন্তু সেটার ব্যাপারে তার যে লেখনী আছে, তার যে বিভিন্ন ভাবনা। এখন রবীন্দ্রনাথকে আমরা যেটা প্রবলেমটা হয়েছে কি, খণ্ডিত রবীন্দ্রনাথ আমরা দেখছি। কীরকম খণ্ডিত রবীন্দ্রনাথ? আপনি 10 জনকে গিয়ে বলেন যে রবীন্দ্রনাথ কে? রবীন্দ্রনাথ একজন কবি, বিশ্বকবি। আমি কি বলতে পারে তারা, ফ্রেজগুলি বলছি, বিশ্বকবি, কবি, হ্যাঁ উনি আর অনেক কিছুই করেছেন, এই ধরনের একটা ভাষা জিনিস শুনবেন। রবীন্দ্রনাথের যদি গান ধরি আমরা, যদিও গানটা তার সৃষ্টিকর্মের মধ্যে শ্রেষ্ঠ, হয়তো বা স্যার বা আপা আমাকে হয়তো এটা মানে ভুল হলে বলতেই পারেন, আমি মনে করি তার বিশাল একটা কাজ হচ্ছে তার গান, কোনো ভুল নেই এতে। কিন্তু এটার বাইরে তার যে কাজগুলো, এবং যেটা হচ্ছে তার সমাজ ভাবনা, এই স্যার একটু আগে শিক্ষা ভাবনার কথা বললেন, হাউ রেলেভেন্ট টুডে। এই যে জয়ফুল লার্নিং নিয়ে আমরা বলছি, যে আনন্দের সাথে পড়াশোনা, প্রকৃতির সাথে পড়াশোনা।
হ্যাঁ, এই সেই কুদরতে খুদা কমিশন 72 সালে যেই তাদের যে ন্যাশনাল আমাদের এডুকেশন পলিসি ছিল, হ্যাঁ 74 সালে যে এডুকেশন পলিসি ছিল, এবং সেখানেও কিন্তু এসছে এই জিনিসগুলো কিন্তু কোনো না কোনোভাবে। এবং এখন আমরা মনে করি এখনও যে নতুন কারিকুলামটা লাস্ট যে এডুকেশন পলিসি ছিল 2010 সালে, এটা এক্সপায়ার্ড ডকুমেন্ট। এবং নতুন যদি কারিকুলাম হয়, এই জয়ফুল লার্নিং বা কারিকুলাম না পলিসি, ন্যাশনাল এডুকেশন পলিসি, জয়ফুল লার্নিংটাকে আরও কী করে প্রকৃতির সাথে মিশিয়ে আমরা আনতে পারি। তারপরে ধরুন আমাদের তার সমাজ ভাবনা, তার ধর্মচিন্তা, এবং এই জিনিসগুলো, বিজ্ঞান, এই জিনিসগুলো নিয়ে আমার মনে হয় যে আমাদের পড়াশোনার খুব একটা সমাজে এই বিস্তৃতি ঘটে না এবং পড়ে না লোক। তাহলে ঘটছে না যে আমরা এখন প্রবলভাবে নিউ মিডিয়ার একটি বিস্তার দেখতে পাচ্ছি যে আমাদেরকে গ্রাস করে ফেলছে। তো এই নিউ মিডিয়া দায়ী কি না এই সুকোমল? নিউ মিডিয়া তো পৃথিবীর সব দেশেই শিক্ষার একটা বাহন হিসাবে কাজ করছে। সমস্যা হচ্ছে আমরা তো প্রযুক্তি তৈরি করি না, আমরা শুধু ব্যবহার করি, আমরা ভোক্তা। তো ভোক্তারা তো সবসময় ঝুঁকিগুলি এড়িয়ে চলতে পারে না, শুধু নির্মাতারা পারে। এখন আমেরিকায় যে প্রযুক্তি তৈরি হয়, তারা সেই প্রযুক্তির কোনো সমস্যা দেখা দিলে সঙ্গে সঙ্গে সেটি বদলাতে পারে, প্রয়োজনীয় পরিবর্তন করতে পারে, সংশোধন করতে পারে, সেটা আমরা করতে পারি না। দ্বিতীয় জিনিস হচ্ছে প্রযুক্তিটা হতে হবে শিক্ষার সমান্তরাল। স্কুলে যে শিক্ষাটা আমি পাচ্ছি তাকে সহায়তা করার জন্য প্রযুক্তি। আপনি দেখবেন আমাদের স্কুলে যে শিক্ষা পাই তার থেকে প্রযুক্তি অনেক দূরের বিষয় হয়ে যায়। আর স্মার্টফোন নামে যে প্রযুক্তিটা আমাদের সহজলভ্য হয়ে গেছে এখন সন্তানদের হাতে, সেটি নিয়ন্ত্রণ করার কোনো উপায় আমাদের হাতে নেই। ফলে আমি দেখেছি শ্রেণীকক্ষে এখন ফেসবুক দেখছে ছেলেমেয়েরা। ফেসবুক, দুটো জিনিস আমি বলি, এমন বিশ্ববিদ্যালয় পর্যায়ে ফেসবুকে মগ্ন থাকে অনেক সময় ধরে, ঘন্টার পর ঘন্টা, একটা একেবারেই কোনো কাজের না এই একটা জায়গা আটকে থাকে। আর দ্বিতীয়ত যারা বিশ্ববিদ্যালয়ে একটু ভালো ছাত্র হিসাবে নিজেদের প্রতিষ্ঠা করতে চায় তারা বিসিএস গাইড পড়ে। এখন বিসিএস গাইড, তার বিসিএস পরীক্ষা দেবে, গাইড বই। ফলে কি আর অন্য কিছু পড়তে তারা সময় পায় না। কাজে নিউ মিডিয়াকে আমি কখনো অভিযুক্ত করব না, করব নিউ মিডিয়া যারা ব্যবহার করতে দিচ্ছেন, যারা এখানে অবাধ নিউ মিডিয়াকে ব্যবহার করে একটা পরিবেশ তৈরি করছেন ঘৃণার, বিদ্বেষের। আপনি দেখবেন যে টুইটার যেটা অ্যাক্স হয়েছে এখন, ফেসবুক, ইনস্টাগ্রাম, এগুলিতে যে পরিমাণ বিদ্বেষ এবং হিংসা ছড়ানো হচ্ছে, এই আমাদের দেশে যেটা হচ্ছে, হয়তো আশেপাশের কয়েকটি দেশে হচ্ছে, আমি বিশ্বের কোথাও সেটি দেখিনি। ইউটিউবে প্রচুর বক্তৃতা শোনা যায়। আমি আমার ছাত্রছাত্রীদেরকে এমন বক্তৃতা শুনিয়েছি যেটি তারা কোনো ক্রমে কোনো বইতে পেত না। বিখ্যাত অধ্যাপকদের পাওয়া যায়, সেগুলি দেখবে না, দেখবে কে কখন বিদ্বেষ ছড়াচ্ছে, কী নামে ছড়াচ্ছে, সেগুলি দেখছে, সেখানে লাইক দিচ্ছে। আর যেটি হচ্ছে এখন ইউটিউবে যদি আপনি 1 লক্ষের বেশি, বা আমি জানি না কত লক্ষের বেশি যদি আপনি লাইক পেয়ে যান, ভিউয়ারশিপ হয়, তাহলে আপনি মাসে মাসে টাকা পাচ্ছেন ডলারে। ও যাই দেন না কেন, যে কন্টেন্টই দেন না। হ্যাঁ, এখন এই কারণে নিউ মিডিয়াকে যারা ব্যবহার করছে তাদেরকে আপনি দোষ দেন। সচেতন হতে হবে। জি, আমরা একটি গুরুত্বপূর্ণ আলোচনায় রয়েছে, আবারও বিরতির সময় হয়ে গেছে। দর্শক, আমরা আবারও একটি বিরতিতে যাচ্ছি, সাথেই থাকুন। দর্শক, আবারও আমন্ত্রণ 7 দিনে রবির আলোয়। আমরা এই বিষয়টি নিয়ে আলোচনা করছি। ডক্টর চঞ্চল খান, আপনার কাছ থেকে আমরা শুনবো যে আমাদের তরুণ প্রজন্মকে আসলে তাদের মধ্যে এই রবীন্দ্র চর্চা, সুস্থ সংস্কৃতি চর্চা ছড়িয়ে দেওয়ার জন্য কি করা প্রয়োজন। এবং আমি জানি যে সম্প্রতি আপনার একটি সংগঠন, যদি বলি টেগোর সোসাইটি উন্মোচন হলো, সে বিষয়ে একটু শুনবো। নিশ্চয়ই। আসলে আপনি যে প্রশ্নটা করলেন, এই নবপ্রজন্ম, তরুণ প্রজন্ম, যেই ভাষায় ব্যবহার করি না কেন, এটা তাদেরকে কিভাবে দীক্ষিত করবেন জানি না, কিন্তু যেটা মনে হয় সেটা হচ্ছে, একটি হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থার মধ্যে এক ধরনের ইনফিউশন আনতেই হবে, যেটা হচ্ছে তাদেরকে সমাজের যে ভালো সুস্থ চিন্তা এবং সুকুমার চর্চার দিকে ধাবিত করার একটা ব্যাপার থাকবে। দ্বিতীয় হচ্ছে, যেটা আমি সবসময় বলি, চ্যারিটি বিগিনস এট হোম। আপার চ্যারিটি, অর্থাৎ তার যে বাড়িতে বড় হওয়া, স্যারের বাড়িতে বড় হওয়া, আপনার, আমার। আপনি এখন আজকে এই জায়গায় কেন, আপনি যে লেখাপড়া করেছেন, আপনি যেখান থেকে যেই সাবজেক্ট আমি জানি আপনি কেন করেছেন, বা আমি যেইভাবে বড় হয়েছি, এইটা কিন্তু
পরিবার থেকে প্রত্যেকটা বাড়িতে একটা করে লাইব্রেরি ছিল। লাইব্রেরি বলতে আমি বোঝাচ্ছি পাঠাগার ওই অর্থে না, একটা অন্তত আলমারি ছিল যে আলমারিতে বই থাকতো এবং বই পড়ার অভ্যাসটা ছিল। আপনি এখন দেখবেন বই ব্যাপার না। কলকাতায় দেখেন এখনও ওই জিনিসগুলো আছে ইন্ডিয়াতে, আমি এটা তাদের বলতেই হবে। একটু আগে আলোচনা করছিলাম আমরা, দেখুন কলকাতায় এখনও খুব নিম্ন আয়ের সাধারণ একজন কর্মচারী কেরানি বাস থেকে নেমে কাজে ঝোলা ব্যাগ নিয়ে, যেটা আমরা স্যারের সাথে আলাপ করছিলাম, সে কিন্তু রবীন্দ্র সদনে একটা ঢু মারে, নন্দনে যায়, ওখানে গিয়ে ভাড়ার চা খেয়ে নন্দনে গিয়ে একটা গান শুনে আসে এবং ওই চায়ের দোকানে দাঁড়িয়ে ওরা জীবনানন্দ দাশের একটা সাহিত্য নিয়ে কথা বলে বা রবীন্দ্রনাথের একটা গান নিয়ে কথা বলে। আমাদের এখানে যে ছেলেমেয়েরা যে কফি শপগুলিতে আমরা যেতে পারি না এত ভিড়ের জন্য, কি আলোচনাটা হয় ওইখানে আপনি নিজেই ভেবে দেখুন যে আমাদের এখানে যে চর্চাটা, বাড়িতে কি চর্চা হচ্ছে, রাস্তায় কি চর্চা হচ্ছে, চায়ের দোকানের সামনে কি চর্চাটা হচ্ছে। হ্যাঁ, আমি যখন সন্ধ্যার সময় হাঁটতে বেরোই আমি তো শুনি, তো বিভিন্ন রকম কথা শুনি, বিভিন্ন পার্কে যাই, হাঁটতে যাই, তো এগুলো হচ্ছে সম্পূর্ণভাবে বাড়িতে যে চর্চাটা হয়, বাবা মা যে চর্চাটা করছেন বা ভাই বোনরা যে চর্চাটা করছেন বা সামগ্রিকভাবে সমাজ যে চর্চাটা করছে তারই প্রতিফলন। তো এটা এখন এই পরিবর্তনটা ওভারনাইট তো হবে না, এটা একটা সময়ের ব্যাপার আছে এবং সেই সময়টা কখন আসবে আমি জানি না। আমাদের জীবদ্দশা তো নয়, কিন্তু এই চর্চাটা মানে ফিরে আসবে হয়তো বা। এক ধরনের দেখা যাচ্ছে যে রোম্যান্টিসিজম কাজ করে। রোম্যান্টিসিজম বলতে আমি বোঝাচ্ছি যে পলিটিক্যাল রোম্যান্টিসিজমও ছিল একসময়, যেমন কমিউনিজমটা ছিল একসময়। আমরা অনেকেই একসময় কমিউনিস্ট ছিলাম। সেক্ষেত্রে ট্যাগর সোসাইটি কতটা, ট্যাগর সোসাইটির চিন্তাটা হচ্ছে, দেখুন আমরা এখানে ট্যাগর সোসাইটি ইচ্ছা করেই এখানে একটি ধারাকে প্রাধান্য দিয়ে আমরা এগোতে চাই না। অর্থাৎ আমি বলতে পারতাম যে এটা গানের সংগঠন হোক, কিন্তু আমাদের এখানে ছায়ানট আছে, সুরধারা আছে, রবীন্দ্রসঙ্গীত শিল্পী সংস্থা আছে, এখানে বিভিন্ন সংগঠনগুলি আছে। আমরা চাইছি যে রবীন্দ্রনাথের যে বিভিন্ন তার ধারা উপধারা, তার যে কাজের ব্যাপ্তি, সেগুলোকে আমরা নিয়ে আসা, অর্থাৎ মোর অফ এন ইন্টেলেকচুয়াল ইন্টারাকশনের জন্য একটি প্ল্যাটফর্ম, এবং এটা বাংলাদেশের ভেতরে এবং বাংলাদেশের সাথে বাইরের। তো এবং এই সেমিনার, সিম্পোজিয়াম, রিসার্চ, পাবলিকেশনস, গান তো থাকবেই, গান, নাটক, নাচ এগুলো তো থাকবেই। এগুলো তো রবীন্দ্রনাথের মূল ধারার একটি অংশ, এটা থেকে বাদ দিতে পারবো না। কিন্তু আমরা চাইছি যে একটা ইন্টেলেকচুয়াল এক্সচেঞ্জ অফ আইডিয়াস, এবং আমরা বেশ কিছু সাড়া পেয়েছি, মানে অভূতপূর্ব সাড়া বলা যায়, অনেক জায়গা থেকে পেয়েছি যে এটার সাথে তারা সম্পৃক্ত হতে চায়। তো সেটা সময় বলবে, এটার জন্য দরকার অর্থের দরকার হবে, অনেক কিছু দরকার হবে। যেমন ট্যাগর সোসাইটি জামশেদপুরে যেটা আছে, ওয়ার্ল্ডের বিগেস্ট, বিশাল বিল্ডিং আছে, এবং চ্যারিটিটা দিয়েছিল একটি টাটা গ্রুপ। আমার এখানে টাটা গ্রুপ নাই যে আমাকে 10 কোটি টাকা 5 কোটি টাকা দিয়ে বলবে তুমি বিল্ডিং বানাও। জি, আনোয়ার সৈয়দ হক, আপনি ছোট্ট করে বলবেন যে তরুণদের জন্য আসলে আমরা কি করতে পারি এই সুস্থ সংস্কৃতি চর্চাকে ছড়িয়ে দেওয়ার জন্য? তরুণদের জন্য আমরা যেটা করতে পারি, যে ওই একটু আগে ভাই বলেন চ্যারিটি বিগিনস অ্যাট হোম। আমরা পরিবারের তরফ থেকে, যে যাদের ছোট, আজকাল তো সবারই ছোট পরিবার, একটি ছেলে বা একটি মেয়ে এরকম, বা একটি ছেলে মেয়ে, আমরা ছোটবেলা থেকে সুস্থ সংস্কৃতি চর্চা আমরা শুরু করতে পারি। কিন্তু আমরা তাদের ছোট ছোট গল্প বই পড়ানো, তাদেরকে বিভিন্ন সংগঠনে নিয়ে যাওয়া, ছায়ানটে নিয়ে যাওয়া যারা ঢাকায় আছেন, বা সাংস্কৃতিক কোনো কর্মকাণ্ডে বাচ্চাদেরকে ছোটবেলা থেকে সম্পৃক্ত করা, তাদের কবিতা ছড়া শেখানো, সেইটা নিয়ে বাচ্চাদের মধ্যে কম্পিটিশন, প্রতিযোগিতা, তাদেরকে নাচ গানের প্রশিক্ষণ দেয়া। এই যে আমাদের চারুকলা ইনস্টিটিউটে বাচ্চাদের ছবি আঁকা শেখায়, প্রতি শুক্রবার শনিবার তারা বাচ্চাদের বিনা পয়সায় ছবি আঁকা শেখায়। আমি যে সমস্ত বাচ্চারা খুব দুষ্টু, মায়েদের বলি যে আপনাদের বাচ্চাদেরকে ছবি আঁকার জায়গায় নিয়ে যাবেন, কেউ নিয়ে যায় না, কারণ মনে করে ওইটা হচ্ছে একটা অধার্মিক কাজ, ওইটা করলে তার ছেলেমেয়ের ভবিষ্যতে ক্ষতি হবে, তারা কেউ নিয়ে যায় না। আমরা একটা খুব মন্ডুক সমাজের ভেতরে বর্তমানে বাস করছি। আমরা মনের দরজাটাকে সব চারদিক থেকে বন্ধ করে রেখেছি, আমরা একটা লাইনে চলছি। তো আমার মনে হয় সেটা আমাদের সমাজের জন্য ভবিষ্যতে ক্ষতি হবে। কিশোর গ্যাংয়ের কথা বললাম, আমি একটু স্যারের কাছে, কিশোর গ্যাংই তৈরি হচ্ছে এই সব কারণে। শেষ কথা স্যারের কাছ থেকে শুনতে চাই। আবারও বলি, এটা 3টি ক্ষেত্রে একটা শিশুর মনের বিকাশ ঘটে, বা বিকাশ ঘটানোর জন্য 3টি প্রস্তুত থাকা উচিত। 3টি ক্ষেত্র, একটি হচ্ছে পরিবার, তারপর সমাজ, কারণ সমাজ আত্মীয় স্বজন সবই থাকেন, বন্ধুবান্ধব, তৃতীয় শিক্ষা প্রতিষ্ঠান।
এই তিনের সংযোগ যদি থাকে এবং সংস্কৃতি মনে হয় তিনটি ক্ষেত্র, তাহলে কোনো সমস্যা নেই। যদি একটি ক্ষেত্রে এই অভাবটা দেখা যায়, তাহলে আর সেই শিশুর বিকাশটা হয় না। তো আমি মনে করি আমাদের সামনের যে ভবিষ্যতের কথা চিন্তা করে আমাদের ভাবতে হবে যে আমরা কী ধরনের জাতি চাই। আত্মঘাতী বাঙালি চাই, নাকি আত্মশক্তিতে জাগরিত একটা বাঙালি শক্তি জাতি চাই। যদি সেটি দ্বিতীয়টি চাই, তাহলে আমাদের শিক্ষা ব্যবস্থার সংস্কৃতিকে আনতে হবে। শিক্ষার একটা আলাদা সংস্কৃতি আছে, সেটি শিশুদের মনে ছড়িয়ে দিতে হবে এবং প্রত্যেকটা পরিবার থেকে সমর্থন থাকতে হবে, প্রতিষ্ঠান থেকে এবং সমাজ থেকে। ধন্যবাদ আপনাদের তিনজনকেই ধন্যবাদ। দর্শক আপনাদেরকেও ধন্যবাদ এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। রবীন্দ্রনাথ ঠাকুরের মতো এরকম সুস্থ সংস্কৃতি চর্চা যদি মানুষের মাঝে ছড়িয়ে দেওয়া যায়, তাহলেই আমাদের আগামী প্রজন্ম সুস্থভাবে বেড়ে উঠবে। এই প্রত্যাশা সকলের জন্য। সকলে ভালো থাকুন, সুস্থ এবং নিরাপদ থাকুন। শুভরাত্রি।